ওকে। তাহলে একটু আমাকে বলেন, এই যে আমি বললাম ইউজার ইন্টারফেস, এটাকে ছোট করে বলা হয় ইউআই, ঠিক আছে? তো ইউজার ইন্টারফেস এটার মানে কি আসলে? ইউজার শব্দটার মানে কি? ব্যবহারকারী। ইন্টারফেস না, ইন্টারফেস আসলে এটা নাই। ইন্টারফেস বলতে বোঝায় যার মাধ্যমে ব্যবহার করা হবে। বুঝা গেছে? ইন্টারফেসটা কি? যার মাধ্যমে ব্যবহার করা হবে। আসলে এটার মানে কি আসলে? আরও যদি সহজ ভাষায় আমরা বুঝাইতে যাই বা বলতে যাই, দেখেন যে আমরা যে কোনো কিছু, সেটা যে কোনো কিছু ব্যবহার করার জন্য আমরা যে মানে যেই জিনিসটা দেখতে পাই, ওটাকে যেভাবে দেখতে পাই, সেটা হচ্ছে ওইটার ইউজার ইন্টারফেস। ফর এক্সাম্পল, তালা। তালাকে আমরা কিভাবে দেখতে পাই? যে ওটা একটা চারকোনা বা গোল একটা অবজেক্ট, ওইখানে আমাদের চাবির জন্য একটা জায়গা আছে, অ্যান্ড ওইটা লক করা থাকে বা খোলা থাকে, এই তো, তাই না? এটা তো দেখতে পাই সবাই, নাকি? এইটাই হচ্ছে তালার ইউজার ইন্টারফেস। আচ্ছা, তারপরে আমরা যদি চিন্তা করি, আমরা যে টেলিভিশন দেখি, একটা টিভির ইউজার ইন্টারফেস কি? ওই যে আমরা যে বিশাল বড় ডিসপ্লেটা দেখতে পাই, এইটা। তারপরে হয়তো আমরা কিছু বাটন দেখতে পাই, ওইটা। এবং আমরা একটা রিমোট দেখতে পাই, এইটাও। কিন্তু এটা শুধু টিভির না, তখন এটা তখন এই যে রিমোটের ইউজার ইন্টারফেস হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমরা যে কোনো কিছু ব্যবহার করার জন্য ওইটাকে যেভাবে দেখতে পাই, সেটাকেই বলা হচ্ছে ওই বস্তুর ইউজার ইন্টারফেস। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি সবাই বুঝছেন? একটু বলেন আমাকে, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন আমি কি বলছি? আর একটু সহজ করে বললে ভালো হইতো। আচ্ছা, শার্ট পরছি আমরা সবাই, শার্ট। রিজাল ভাই শার্ট পরছেন? আচ্ছা, তাহলে এই যে শার্টের যখন মানে শার্টটা যখন আপনার রাখা আছে, সাপোজ ভাঁজ করা আছে, তাই না? তো আপনি এটাকে ভাঁজটা খুললেন, খোলার পর আপনি কি দেখতে পান? হ্যাঁ, হ্যাঁ, শার্টটাকে দেখা যায় যে ওটার বোতাম আছে, কলার আছে, বোতামগুলো লাগানো আছে বা খোলা আছে, তাই না? এইটাই হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস। মানে আপনি যে শার্টটাকে এখন ব্যবহার করবেন, আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি যা দেখতে পাচ্ছেন তার উপর বেস করে আপনি ব্যবহার করবেন। মানে এখন যদি বোতামগুলো লাগানো থাকতো, তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, তারপর বোতামগুলো খুলতেন, দেন আপনি ওটা গায়ে দিতেন, তাই না? হ্যাঁ, তো এই যে বোতামগুলো খুলতেন, দেন এটাকে গায়ে দিতেন, এই যে আপনি যে কাজটা করতেছেন, এটা কি কারণে করতেছেন? বোতাম খুলতেছেন কি কারণে? কারণ ওইটার ইউজার ইন্টারফেস তাই এরকম যে ওইখানে বোতাম আছে, বোতাম লাগানো আছে অথবা বোতাম খোলা আছে। যদি বোতাম খোলা থাকতো তাহলে আপনি ডিরেক্ট গায়ে দিতেন, দেওয়ার পর বোতামগুলো লাগাইতেন, তাই না? দিদারুল ভাই, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখেন আমি একটু টেকনিক্যাল বিষয়ে যাই। এবার মোবাইলের ডিসপ্লে, আমরা সবাই মোবাইল ইউজ করি, তাই না? সো মোবাইলের যে ডিসপ্লেটাতে কি কি থাকে? অ্যাপ আইকন থাকে, তারপর একটা সার্চ বার থাকে, তারপরে উপরে আমাদের ডেট থাকে, অনেকের ফোনে ওয়েদার থাকে, তারপরে হয়তো আমাদের ওই যে মোবাইলের চার্জের পরিমাণ, নেটওয়ার্ক, তাই না? এইসব থাকে। তো এই যে আপনি যে মোবাইলের যা কিছু ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছু ওই মোবাইলের ইউজার ইন্টারফেস। বোঝা গেছে আমার কথা? তার মানে কি, যে যেই জিনিসটার মাধ্যমে বা যেটার মাধ্যমে একজন ইউজার কোনো একটা বস্তুকে ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। বোঝা গেছে? কম্পিউটারের মাউস, এই যে মাউসটাকে যে দেখতে পান, দেখতে পান না সবাই? দেখা যায় তো নাকি? আচ্ছা, এই যে মাউসটাকে দেখতে পান, যে মাউসটাতে কি হয়? মাউসটা দুইটা বাটন আছে, একটা চাকা আছে, স্ক্রল হুইল, তাই না? বলেন তো, দেখা যায় তো এগুলো?
হ্যাঁ, তো এই যে আপনি দেখতেছেন এইটাই হচ্ছে মাউসটার ইউজার ইন্টারফেস। দেন আপনি কি করতেছেন, এই ইউজার ইন্টারফেসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতেছেন কিভাবে, বাটনগুলোকে ক্লিক করা যায়, তারপরে হুইলটাকে ঘোরানো যায়, তাই না? এগুলো সবই ইউজার ইন্টারফেসের অংশ, যে আপনি এটাকে ব্যবহার করতেছেন যে জিনিসগুলোর মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ওইটার ইউজার ইন্টারফেস। কি ক্লিয়ার এটা? আচ্ছা, এরকম ইউজার ইন্টারফেস আমরা যেটা শিখবো, তাহলে আমরা আসলে কি ইউজার ইন্টারফেসের যে ডিজাইন বলতেছি, আমরা ইউআই ডিজাইন করব, আসলে কিসের ইউআই ডিজাইন করব? তো এরকম ইউজার ইন্টারফেস পিএইচডিতে তৈরি করা হয় নর্মালি দুইটা প্রোডাক্টের। একটা হচ্ছে ওয়েব ইউআই, মানে একটা ওয়েবসাইটের পেজের জন্য, আর একটা হয় আমাদের এই যে আপনার মোবাইলের অ্যাপ আছে না, মোবাইলের অ্যাপ, হ্যাঁ, মোবাইল অ্যাপের যে ইউআই, মানে অ্যাপের যে ডিজাইনটা, অ্যাপটা দেখতে কেমন হবে, এইটাও ডিজাইন করা হয় এইভাবে, ঠিক আছে, পিএইচডির মাধ্যমে। তো এই দুইটার মধ্যে আমি আপনাদেরকে শুধু ওয়েব ইউআই দেখাবো, তারপরেও আমি আসলে আপনাদের ওয়েব ইউআই যে সব কিছু দেখাবো তাও না, হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট ওয়েব ইউআই এর একটা বেসিক আইডিয়া দিব। কারণ কি, ইউজার ইন্টারফেস ডিজাইন এইটা নিজেই একটা কোর্স, এটা এত ভাস্ট, হ্যাঁ, অ্যান্ড এই জিনিসটা এত হিউজ, আমি যদি আপনাদেরকে আসলে যখন দেখাবো তখনই বুঝবেন। অনেকে বলবেন যে ভাই আমি এটা করব না, তো এই জিনিসটা হবে, এটা আমি চাই বা না চাই এটা হবে। কি কারণে, আসলে এত শর্ট টাইমের মধ্যে এটা কভার করাও একটা বিষয়, আর একটা ইউআই ডিজাইন করতেও অনেক সময় লাগে, বুঝতে পারছেন? একটা ইউআই ডিজাইন করতে অলমোস্ট 8 থেকে 10 ঘন্টা আপনার একটানা সময় দিতে হয়, হুইচ ইজ আসলে বলতে হবে যে এটা অনেক ডিমান্ডিং, আপনাদের অনেকের জন্য এটা অনেক কঠিন। তো আমি যেটা বলবো যে যদি আপনি আসলে ইউআই ডিজাইন নিয়ে কাজ করতে চান অ্যান্ড করতে পারেন, এটা খুবই ভালো হবে, কারণ বর্তমান গ্রাফিক ডিজাইন সেক্টরের গোল্ড মাইন বলা হচ্ছে ইউআই ডিজাইনকে, এটা এতটাই ইফেক্টিভ। ও আমার না না, এটা নেসেসারি না, তো ইউআই ডিজাইন আপনাদের আর কমও লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওইটা বিষয় না, আমি বলতেছি একটা আইডিয়া দিতেছি আপনাদেরকে যে ইউআই ডিজাইন করতে এরকম আর কি, এটা অনেক টাইম কনজিউমিং অ্যান্ড এটা আসলে লেবার ওয়ার্ক, ঠিক আছে, এটার জন্য আসলে অনেক খাটতে হয়, এই কারণে একটা ইউআই ডিজাইনের জন্য অনেক টাকাও নেওয়া হয়। তো এখন দেখেন, এটার সঙ্গে আরও একটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে ইউএক্স বা ইউজার এক্সপেরিয়েন্স। তো আমাকে আগে বলেন, এই যে ইউআই বিষয়টা আমরা কি সবাই বুঝতে পারছি? কেউ কে আছেন যে বোঝেন নাই? জয়জিৎ ভাই তো আগেরই জানেন, তো ওনাকে নিয়ে তো সমস্যা নাই। জয়জিৎ ভাই সব ক্লিয়ার তো নাকি? আচ্ছা, আর শাহিদুল ভাই, সুমন ভাই, নাসির ভাই, আপনারা বুঝছেন সবাই? ওকে, সুমন ভাই, সুমন ভাই কি বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসি ইউজার এক্সপেরিয়েন্সে। আচ্ছা, শব্দটার মধ্যে আছে এক্সপেরিয়েন্স, ইউজার এক্সপেরিয়েন্স মানে ব্যবহারকারীর অভিজ্ঞতা। আচ্ছা, তো অভিজ্ঞতা বিষয়টা কি সবসময় ভালোই হয় নাকি খারাপও হয়, কোনটা? হ্যাঁ, অভিজ্ঞতা ভালোও হয় খারাপও হয়, যেমন আপনাদের এই কোর্সে এসে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে, ভালো অভিজ্ঞতা হয়তো এখনো হয় নাই। যদি কখনো আপনারা মানে যদি মার্কেট প্লেসে আমি আপনাদেরকে নিতে পারি আর কি, কাজ করাতে পারি, তাহলে হয়তো তখন ভালো কিছু অভিজ্ঞতাও হবে। তো যাই হোক, তো এই যে অভিজ্ঞতা বিষয়টা আসলে ডিপেন্ড করতেছে কার উপর? ইউজার ইন্টারফেসের উপর। এটা কিভাবে হয় একটু দেখেন। ফর এক্সাম্পল, এরকম কি কখনো হয়েছে যে আপনারা আচ্ছা এভাবে দেখেন যে গ্লাসের যে দরজা, এটা খুলতে গিয়ে কোনো খারাপ এক্সপিরিয়েন্স আছে কারো? ভাই আমি বুঝতে পারি নাই যে দরজাটা এইভাবে খুলতে হবে, বা এরকম প্রায় হয় ভাইয়া যে
হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটার কথাই বলতেছি। যেরকম অনেক গ্লাস ডোর ব্যবহার করা হয় যেখানে দেখা যায় যে আসলে স্পষ্ট ইন্ডিকেশন থাকে না, যেটাকে কি ঠেলা দিতে হবে নাকি এটাকে টানতে হবে, মানে আমরা পুশ করব নাকি পুল করব এরকম কোনো ইন্ডিকেশন দেওয়া থাকে না। অ্যাজ এ রেজাল্ট কি হয়, দেখা যায় যে আপনি হয়তো ধাক্কা দিচ্ছেন, ওই দিকে লক করা ছিল, দরজা ভেঙে গেছে, যারা জোরে আর কি এরকম ধাক্কা দেয়। So, এরকম ঘটনা ঘটে। তো এই যে এটা আসলে সমস্যাটা কার ছিল? ওই ইউজার ইন্টারফেসটা ছিল না? বলেন তো। এই যে গ্লাসের যে ইউজার ইন্টারফেসটা, সমস্যাটা তো তারই ছিল নাকি? এই কারণেই কিন্তু এরকম হয়েছে, আদারওয়াইজ কিন্তু এই সমস্যাটা হইতো না। তাহলে এই যে যখন এরকম সমস্যা ফেস করি আমরা, যে এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স যে হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? আমাদের ইউজার ইন্টারফেসটার কারণে হচ্ছে। তো ডিপেন্ড করতেছে, ইউজার এক্সপিরিয়েন্সটা ডিপেন্ড করতেছে কার উপর? ইউজার ইন্টারফেসের উপর। এই কারণে বলা হয় ইউআই এবং ইউএক্স ডিজাইন। ঠিক আছে, মানে আপনি একই সঙ্গে ইউজার ইন্টারফেস না, শুধু ইউজার এক্সপিরিয়েন্সটাও আপনি ডিজাইন করতেছেন। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন তাহলে ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে কি। যেমন অনেক মোবাইল আছে, দেখবেন আপনারা যে মোবাইল ইউজ করতেছেন, ইউজ করতে করতে হঠাৎ করে অ্যাড চলে আসছে, আসছে না? অথবা অনেক অ্যাপ্লিকেশনে আসে এরকম। তখন কি আপনার কি মেজাজ খারাপ লাগে না? হ্যাঁ, খুবই মেজাজ খারাপ লাগে। তো এই জিনিসটা, এই যে আপনার যে খারাপ লাগতেছে একটা জিনিস ইউজ করতে গিয়ে, এটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। আপনার এই ক্ষেত্রে এটা খারাপ ইউজার এক্সপিরিয়েন্স। তো এই যে ইউজার এক্সপিরিয়েন্সটা, এটা কি তাহলে যে আমরা যখন কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু যখন ব্যবহার করতে যাই, তখন যে এক্সপিরিয়েন্সটা আমরা পাই, সেটাকে বলা হচ্ছে ওই প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স। ফর এক্সাম্পল, আমরা তো সবাই এখন, অ্যাটলিস্ট আমার কল্যাণে হইলেও, গুগল ড্রাইভের সঙ্গে সবাই পরিচিত হয়ে গেছে অনেক, তাই না? বলো তো। হ্যাঁ, এখন দেখেন তো, গুগল ড্রাইভ তো ইউজ করি আমরা সবাই, ভালো কথা। তো গুগল ড্রাইভ যে ইউজ করেন, ইউজ করার সময় কি আপনাদের কাছে কখনো মনে হয়েছে, দেখেন তো এই যে এখানে একটু দেখেন, এখানে অনেক কিছু আছে, দেখেন এখানে যে নিউ এইখানে আছে, আবার আমরা রাইট বাটন ক্লিক করলে এখানেও নিউ আসে, এখানে গুগল ডক্স আমরা চাইলে অ্যাড করতে পারবো, গুগল শিট অ্যাড করতে পারবো, কত কিছু এখানে দেওয়া আছে। কিন্তু এগুলো যদি এখানে দেওয়া না থাকতো তাহলে, ফর এক্সাম্পল ধরে নেন নিউ ফোল্ডারটা আমাদের এখানেও নাই, এখানেও নাই, এটা তৈরি করতে হয় সেটিংসে গিয়ে, সেটিংসে গিয়ে এইখান থেকে ভেতরে কোনো অপশনে গিয়ে তৈরি করতে হয় নিউ ফোল্ডার। তাহলে কি কেমন লাগতো আপনাদের বলেন তো? ভালো লাগতো? তখন কি এত ইজি মনে হইতো? তখন খুব ভেজাল মনে হইতো না? তখন মনে হইতো যে কত ভেজাল, ধুরু এখানে কাজ করব না ভাই, এটা খুব ভেজাল লাগে আমার কাছে, মনে হইতো না বলেন তো? মনে হইতো। তো এই যে এই জিনিসটা ডিপেন্ড করতেছে তাহলে কার উপর? না, ইউআই ডিজাইনের উপর। ইউজার এক্সপিরিয়েন্স তো আপনার এইটা, যে এই যে খারাপ লাগলো ভালো লাগলো, এটা হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্স। কিন্তু এটা ডিপেন্ড করতেছে কার উপর? এই যে এই ডিজাইনটা, এটাকে বলা হচ্ছে ইউআই ডিজাইন। এই যে এখানে যে নিউ নিউ লেখা একটা বাটন আছে, যেটা উপর আমরা মাউস নিলে দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে না উপরে উঠে আসতেছে, দেখেন, দেখছেন উপরে উঠে আসতেছে মনে হচ্ছে না? তারপরে এই যে ড্রাইভে গেলাম, দেখেন একটা কেমন হালকা একটা ডার্ক কালার চলে আসতেছে, দেখেন মাই ড্রাইভ, এই যে শেয়ার্ড উইথ মি, রিসেন্ট, স্টার্ড, ট্র্যাশ, দেখতেছেন? মাউস আমরা যেটার উপরে নিচ্ছি, কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে না ওই জায়গার? এই যে এই জিনিসগুলো আমরা, এগুলো সবই ইউজার ইন্টারফেসের মধ্যে পড়ে। অ্যান্ড এগুলোর কারণে যে আমাদের সুবিধা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কেউ কি আছেন যে বোঝেন নাই? না বুঝলে একটু বলেন আমাকে, আমি আবার বুঝাই দিব। প্লিজ একটু বলেন, কেউ কি আছেন যে বোঝেন নাই? একটু তাড়াতাড়ি প্লিজ। সবাই বুঝছেন কি? কারো কোনো সমস্যা নাই নাকি? হ্যালো, আছে কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝছেন? ওয়াও, অসাধারণ। তাহলে এই ছিল আমাদের ইউজার ইন্টারফেস অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউজার ইন্টারফেস আর এক্সপিরিয়েন্স নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব, যে আমরা কি ডিজাইন করব।
চলে যাব? আচ্ছা চলে যাই তাহলে। ফেরারির নাম শুনছেন আপনারা? হ্যালো, শুনছেন না? হ্যাঁ, স্পোর্টস কার। হ্যালো, হ্যাঁ আমার ইলেকট্রিসিটি চলে গেছে, সরি। যাই হোক, ওকে, কিছু করার নাই। বাংলাদেশে থাকলে আসলে আমাদের ইলেকট্রিসিটির সমস্যায় পড়তেই হবে। হুম, কিছু করার নাই ভাই, কি করবেন বলেন, গরিব দেশে গরিব মানুষ আমরা। যাক, তারপরে এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, এখন আর কিছু না হলেও ইলেকট্রিসিটিটা অনেক কম যায় আর কি। ওকে, তাহলে দেখেন ফেরারির ওয়েবসাইট চলে আসছে, একটু দেখেন, দেখতে পাচ্ছেন? তাহলে অ্যাকসেপ্ট অল কুকিজ অথবা কেটে দিতে হবে। আচ্ছা কেটে দিই আপাতত। তো এটা হচ্ছে ফেরারির ওয়েবসাইট। হ্যাঁ দেখেন, ডিসকভার মোর, এইখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি দেখেন তো কি হচ্ছে, চারপাশে একটা রেড সার্কেল চলে আসতেছে না? তারপরে নিচে যাই, দেখেন এইখানেও দেখেন রেড সার্কেল চলে আসতেছে। আমরা এই যে ডটগুলোতে ক্লিক করতে পারবো, দেখেন যখন যেই ডটে যাচ্ছে তখন ওইখানকার ভিডিও প্লে করতেছে, দেখতেছেন? আচ্ছা, তারপরে দেখেন এই যে অ্যারো নেক্সট করার জন্য এই যে বাটনে ক্লিক করলো, দেখেন রেড একটা সার্কেল চলে আসতেছে। হ্যাঁ, কি কাজ করছে, এখানেও এখানেও। এদের ওয়েবসাইটটা খুব বেশি সুন্দর হয় নাই। আচ্ছা যাক, পয়েন্ট যেটা, এরকম একটা ওয়েবসাইটের জন্য আমরা ইউআই ডিজাইন তৈরি করব। এই যে এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এরকম আমরা তৈরি করব, বুঝতে পারছেন সবাই? ফেমাস একটা ওয়েবসাইটের নাম বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাথায় আসতেছে না। ক্যাটসাই, ক্যাটসাইয়ের আছে ওয়েবসাইট এরকম? আমি শিওর না। ক্যাটসাই বিডি, এটাই তো নাকি? ওকে, ক্যাটসাই চলে আসছে দেখেন। তো আমাদের এখন হোমে আছে, বাকি জায়গাগুলোতে দেখেন মাউস নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন উইন্ডো আসতেছে। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কত কিছু হচ্ছে, দেখতেছেন? তারপরে যদি নিচে যাই, দেখেন যে সেকশনে যাচ্ছে ওই সেকশন জুম ইন করতেছে, বাটনে যাওয়ার সঙ্গে সঙ্গে বাটনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বলেন তো দেখা যায়? এই যে এই জিনিসগুলো আমরা ডিজাইন করব, আমরা এরকম ইউআই ডিজাইন করব, দেন ওরা এটাকে ডেভেলপারকে দিবে, ওরা ওইটার উপর বেস করে এই ওয়েবসাইটটা তৈরি করবে। বোঝা গেছে আমার কথা? আমাদের কাজ কি হবে বুঝতে পারছেন সবাই? হ্যালো, বুঝতে পারতেছেন আমরা কি করব নাকি বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে এই ইউজার ইন্টারফেসটা, এরকম একটা ইউজার ইন্টারফেস তৈরি করা, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা যেটা করব এটার জন্য, আচ্ছা আমরা এখানেও আমরা চেষ্টা করব কপি করার আপাতত, যে কাছাকাছি মানে আমাদের ঠিক এইভাবে দেখেন,
যে যেহেতু আমরা এর আগে কখনো ইউআই ডিজাইন করি নাই, তাহলে আমাদের এখন প্রথম টার্গেট কি থাকবে বলেন তো? কি থাকবে প্রথম টার্গেট? অনেকটা ওইরকমই, যেমন আমরা গ্রাফিক রিভার থেকে করছি না, তো গ্রাফিক রিভার থেকে করছি যেহেতু, তখন ওইখানে কি করছি, গ্রাফিক রিভার অনেক ভালো একটা জায়গা, ওইখানে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখছি, ওইটার উপর বেস করে আমরা নতুন ডিজাইন তৈরি করছি, তাই না? বা ওদের ডিজাইনগুলো আমরা কপি করছি, এইখানেও তাই করব। এখন এটার জন্য আছে আরেকটা সাইট, এটার নাম থিম ফরেস্ট, তো ওইখানে আমি একটু পরে যাব, ঠিক আছে? আপাতত আগে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই যে, আচ্ছা যাই থিম ফরেস্ট যাই, দেখাই আপনাদের থিম ফরেস্ট। এটাও আপনার ওই যে এনভাটো যে আছে না, এনভাটো গ্রাফিক রিভার যাদের, ওই এনভাটোরই এটাও, ঠিক আছে? এটার মালিকও ওরাই, দেখেন এই যে এনভাটো মার্কেট। তো এইখান থেকে আমি চলে যাব পপুলার আইটেমস ওয়ার্ডপ্রেসের, দেখেন কি দেখায়, কি দেখতে পাচ্ছেন বলেন? অনেকগুলো থিম দেখা যাচ্ছে, ঠিক আছে? এগুলোকে বলা হয় থিম, ওয়েবসাইট তৈরি করার জন্য এগুলো হচ্ছে থিম আর কি। তো দেখেন এখান থেকে সবচেয়ে বেশি ফেমাস এখানে অ্যাভাডা, তারপরে যে দা7 বি থিম, এগুলো সবগুলো অনেক ফেমাস, সমস্যা নাই। তো এইখান থেকে আমরা একটা কাজ করব, যে কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করা শুরু করব। ফর এক্সাম্পল, আচ্ছা আমি একটু এগুলো একটু দেখতে চাই, দেখি এদের কাছে কি কি আছে। ফ্ল্যাটসাম, আনকোড, পোর্টো, উডমার্ট, এনফোল্ড, আচ্ছা এনকোডে দেখি। আচ্ছা দেখেন এই যে এখানে ক্লিক করব, চলে যাব এখন এদিকে। এই যে ডেমোসে যাব, এখানে অনেক ধরনের দেয়া আছে, এইখান থেকে আমরা একটা ক্যাটাগরি নিব, যে এক ধরনের যে কোনো একটা আমরা নিব আর কি, ঠিক আছে? তো আমরা চাই এগুলো সব বিজনেস ডেমোস, কর্পোরেট, ওকে কর্পোরেটই কিছু একটা করতে চাই আমরা। ফ্রিল্যান্সার, এজেন্সি, লেটস সি এজেন্সিতে কি আছে। আচ্ছা শপ ডিমোস, এগুলো হচ্ছে গিয়ে শপের উপরে, সো এগুলো দেখা যেতে পারে। না ভালো লাগে না এটা, ওকে আসলে অ্যাভার্ডার মতো এগুলো কোনোটাই না। অ্যাভার্ডা এই কারণে এত বেশি ফেমাস। এটা চলবে, ওকে। দেখেন এটা আমরা ডিজাইন করব, ঠিক আছে? তো ডিজাইন করার আগে এটা নিয়ে আমরা একটু কথা বলে নিই। তাহলে আমরা বলতেছি যে এই যে দেখতেছি আমরা একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, কি দেখতে পাচ্ছি সবাই বলেন তো? এটাকে আমি বলতেছি কি একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা ডিজাইন করব, কি ডিজাইন করব আসলে আমরা? এই যে এখানে টপ থেকে শুরু করে এই যে লাস্ট বটম পর্যন্ত যা আছে এগুলো সবকিছু আমরা পিএইচডি তে করব, বুঝা গেছে? তো এটা করার আগে আপনাদের কিছু জিনিস জানতে হবে, এই জিনিসগুলো আমি একটু জানাই নেই ওয়েবসাইটের ব্যাপারে।
যে এই যে আমরা যখন এটা ডিজাইন করব তখন আমরা কিছু গাইডলাইন ফলো করব, কিছু নির্দিষ্ট সেট অফ রুলস ফলো করব, চেষ্টা করব এর মধ্যে রাখার সব কিছু, একটা ফ্রেমওয়ার্ক ফলো করব। কি কারণে অ্যান্ড ফ্রেমওয়ার্ক কি জিনিস এগুলো নিয়ে আমি এখন আপনাদেরকে একটু বলবো। দেখেন, একটা ওয়েবসাইট কি আমরা কি মোবাইলেও দেখি না বলেন তো? দেখা হয় মোবাইলে, দেখা হয়। তাহলে একটু দেখেন, এই যে এই ওয়েবসাইটটাকে দেখেন, এটাকে আমরা যখন মোবাইলে দেখতেছি তখন দেখেন কেমন কিভাবে আসছে দেখেন তো। হ্যাঁ, কিন্তু দেখেন তো পুরো জিনিসটা কিন্তু এখনো অনেক সুন্দরভাবে আছে। দেখে কি মনে হচ্ছে যে এটা ভেঙে গেছে বা আমাদের এটার ভেতরে স্ক্রল করতে হবে, মানে ডানে বামে যেতে হবে এরকম কোনো কিছু? উপর থেকে নিচে সুন্দরভাবে স্ক্রল করতেছি আমরা, সব দেখতে পাচ্ছি, তাই না বলেন? এখানে তারপরে একটু কাটা পড়ছে। ওকে, দেখেন তো এই যে আগে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? বেশি আগে না, মনে করেন যে মোটামুটি 5 বছর আগে ম্যাক্সিমাম ওয়েবসাইট এরকম করার সঙ্গে সঙ্গে ওদের লেআউট ভেঙে যেত, লেআউটগুলো ভেঙে যেত। মানে মানে এই যে এরকম সুন্দরভাবে আসতো না, দেখা যেত যে লেখাগুলো এক সাইডে চলে গেছে অথবা এই বাটনটা পাশে চলে আসছে, মানে এরকম বিভিন্ন ধরনের সমস্যা হইতো, ঠিক আছে? এটা এরকম কি কেউ দেখছেন? অথবা দেখা যেত আমাদেরকে আপনার ওই মোবাইলের ভিতরে স্ক্রিন সাইডে ডানে বামে উপর নিচে বিভিন্ন দিকে নিতে হইতো। কি মনে আছে আপনাদের এটা? মানে কেউ পাইছেন এরকম আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোকিয়া সেটগুলোতে এরকম করতে হইতো। এটা শুধু নোকিয়াতে না, ওই টাইমে আসলে যেগুলো সেট ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম সমস্যা ছিল আর কি। এটা তখনকার ওয়েবসাইটেরই সমস্যা। হ্যাঁ, আগের যারা যেসব ওয়েবসাইট এখনো আছে ওগুলোতে এখনো এই সমস্যা আছেই, বুঝতে পারছেন? ওগুলোতে এই সমস্যা এখনো আছেই। আচ্ছা, এখন তো বিষয়টা হচ্ছে কি যে এই যে আপনার এই জিনিসটা এরকম যে ভেঙে যেত আগে, এখন আর যায় না, এটার কারণটা কি? আসলে এটাকে বলা হচ্ছে, এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে যেগুলো এখন আর ভাঙে না, এটা এই অ্যাট্রিবিউটটাকে বলা হচ্ছে রেসপন্সিভ। মানে একটা ওয়েবসাইট রেসপন্সিভ কিনা তার উপরে ডিপেন্ড করে এরকম হচ্ছে। আচ্ছা, রেসপন্সিভ মানে কি এটা কি আমরা জানি? রেসপন্সিভ শব্দটার মানে কি বুঝি আমরা? কেউ কে আছেন বলতে পারবেন আমাকে রেসপন্সিভ মানে কি? কেউ? আচ্ছা দেখেন, রেসপন্স মানে হচ্ছে সাড়া দেওয়া, রেসপন্সিভ মানে যে সাড়া দেয় বা যে কথা শোনে। বোঝা গেছে কথাটা? এইখানেও তাই, যে এই যে ওয়েবসাইটগুলো আমাদের বিভিন্ন সাইজের জন্য সাড়া দেয় তাদেরকে আমরা বলতেছি রেসপন্সিভ। আর যারা এরকম সাড়া দেয় না তাদেরকে কি বলতেছি? নট রেসপন্সিভ। ঠিক আছে? তো এই যে রেসপন্সিভ, এইটা করতে হইলে এটা তো অবশ্যই ডেভেলপার করে কাজটা, কিন্তু সে যেন এটা করতে পারে এটার জন্য আমাদেরকে ডিজাইনটা এমনভাবে তৈরি করতে হয় যেন সে ওয়েবসাইটটাকে পরে রেসপন্সিভ বানাইতে পারে। আদারওয়াইজ দেখা গেল আমরা এমনভাবে ডিজাইনটা করছি সে চাইলেও আর রেসপন্সিভ করতে পারতেছে না, তার রেসপন্সিভ করতে গিয়ে ডিজাইনে কোনো কিছু বাদ দিয়ে দিতে হচ্ছে। সো এই কারণে আমাদেরও জানতে হবে যে একটা ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করতে হয় বা আমরা কিভাবে রাখবো, এটাকে রেসপন্সিভ রাখবো কিভাবে। ঠিক আছে, একটু দেখেন, এই যে এখানে একরকম, এই যে আরেকটু বড় করলাম, তারপরে আরেকটু বড় করলাম, দেখতেছেন চেঞ্জ হচ্ছে না? কিন্তু ভেঙে যাচ্ছে কি? পুরো লেআউটটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? এই যে এটা হচ্ছে কি আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটের সুবিধা। দেখেন, এবার আমরা ট্যাবলেটে চলে যাব, দেখছেন এবার আর কত সুন্দরভাবে আসছে। একটু আগে যেগুলো উপর নিচে মানে একটা একটা করে ছিল ওইখানে দেখেন এবার তিনটা চলে আসছে, দেখছেন? পাশাপাশি তিনটা চলে আসছে, তাই না? ওকে, তারপরে আরো যদি বড় করি দেখেন ওইটাই আরো সুন্দরভাবে যাবে। যদি আরো বড় করতে চান সবচেয়ে বড় 4K, কোথায় 4K কোথায়? এই যে 4K, এটা হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা চেষ্টা করব এই সাইজটাতে আমাদের মানে এই সাইজে আমরা ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের যে ডিজাইনটা সেটা আপনার রেসপন্সিভ করতে অনেক বেশি ইজিয়ার হবে। কথাটা কি বোঝা যাচ্ছে আমার?
ওকে, তো এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই তো? আমি শুনতে পাচ্ছি না, কেউ কিছু বললেন আমাকে? আচ্ছা ওকে, তাহলে রেসপন্সিভের ব্যাপারটা বুঝতে পারছি সবাই। এবার দেখেন রেসপন্সিভ তো ঠিক আছে, আমরা রেসপন্সিভ করলাম এটাকে, এরপরে কাজ কি? একটু মাইকটা অফ করেন, বাইরে থাকতে মাইকটা অফ করেন প্লিজ, সুমন ভাই। হ্যাঁ, তো ওকে দেখেন এবার এই রেসপন্সিভ যেন হয় আমাদের একটা ওয়েবসাইট, এটার জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। কি ব্যবহার করি? ফ্রেমওয়ার্ক বলতেছি আমি এটাকে, ফ্রেমওয়ার্ক ব্যবহার করি। আসলে ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা যখন কোনো কাঠামো ফলো করি, বুঝতে পারছেন আমার কথা? ফ্রেমওয়ার্ক কি বলেন একটু তাড়াতাড়ি। হ্যাঁ, যখন আমরা কোনো কাঠামো ব্যবহার করি ওইটাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এটা আসলে কি? যে এটা একটা স্ট্রাকচার যেটা আমাদেরকে কিছু গাইড দিবে, আমরা ওটাকে ফলো করলে ওইটা সবসময় আমাদের, দেখেন এইখানে দেখেন এই ওয়েবসাইটটাতে দেখেন, দেখেন সব কিছু কি এই জায়গাটুকুর মধ্যেই না? দেখেন তো, দেখতেছেন মোস্ট অফ দ্য টেক্সট আমাদের একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে, এই যে এইটা কিন্তু বাইরে, তাই না? এটা বাইরে চলে গেছে, কিন্তু এটা যখন আমরা ছোট করি তখন দেখছেন এটা কিন্তু সবগুলো একটার নিচে আরেকটা চলে আসে, অথবা সাইড থেকে ছোট হয়ে যায়, তাই না? বলেন তো, হয়? হ্যাঁ, এই জিনিসটা আমরা চেষ্টা করব কি সব কিছু আমাদের এই লাইনটার মাঝখানে ফিট করার, এই ফ্রেমটার মাঝখানে ফিট করার, ঠিক আছে? এইটাই হচ্ছে কি আমাদের ফ্রেমওয়ার্ক ব্যবহার করার সুবিধা। অ্যান্ড ওরাও কিন্তু তাই করছে। কেন? সাইডের এক্সট্রা অংশটা যেন বাকি থাকে, এক্সট্রা থাকে এই কারণে যে আমার দরকার অনুযায়ী, স্ক্রিন সাইজ অনুযায়ী যেন আমি এটাকে কমাইতে বা বাড়াইতে পারি, আমার যেন মাঝখানের অংশটাতে হাত না দিতে হয়, এটা যেন ভেঙে না যায়, এই কারণে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হয়। তো এরকম একটা ফ্রেমওয়ার্ক, এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, এরকম একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। সো বুটস্ট্র্যাপের সুবিধাই হচ্ছে এটা যে ও আপনাকে কি করবে, এই রেসপন্সিভ যেন করতে পারেন এইটাতে আপনাকে হেল্প করবে। বোঝা গেছে আমার কথা? দেখেন আমরা গুগলে সার্চ করব এখন বুটস্ট্র্যাপ পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড। দেখেন, সো বুটস্ট্র্যাপ পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোডে যদি জানে যে hackerthemes.com, এখানে গেলে আমাদের এখানে আমরা ওইটাকে পাবো। আমি এটা ডাউনলোড করছি অলরেডি, আমার কাছে আছে। সো দেখেন একটু সবাই, দেখছেন এখানে ডাউনলোডের অপশন আছে, তাই না? আচ্ছা, আমি আবার ডাউনলোড করতেছি। ওকে, এই যে দেখেন স্টার্ট ডাউনলোড দিলাম, চলে আসছে ওপেন ফোল্ডার, এই যে এখানে চলে আসছে। আমি কেটে নিব, নিয়ে আপনাদের ফোল্ডারে নিয়ে রাখবো এটাকে। ওকে, সো এটার ভিতরে দেখেন দুইটা ফাইল আছে, ফাইল দুটাকে কপি করে নিয়ে আসি। ওকে, দেখেন এখানে একটা আছে বুটস্ট্র্যাপ ভার্সন 4 গ্রিড আর্টবোর্ডস, আরেকটা হচ্ছে গ্রিড এক্সেল কম্প্যাটিবল পিএইচডি। দুইটা ওপেন করেন, দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স কি, দুইটা ফাইল কেন দিছে তাহলে বুঝতে পারবেন। ওকে, প্রথমটাতে দেখেন এই যে আর্ট বোর্ডস যেটা, সেটাতে দেখেন এখানে কয়টা দেখতে পাচ্ছেন? 4টা দেওয়া আছে, তাই না? 4টা 4 সাইজের। তো যদি এরকম হয়, আপনি চান যে এরকম 4টা বোর্ডের মধ্যে আপনি একবারে ডিজাইন করবেন, যেন আমার মানে যখন ডেভেলপার যে কাজ করবে সে একদম স্পেসিফিক ইনস্ট্রাকশন পেয়ে যাবে যে কোনটা কোন ধরনের সাইজের জন্য সে কি করবে, ঠিক আছে? এগুলো সবচেয়ে কমনলি ইউজ সাইজ আর কি। তো সে তখন ওই হিসেবে কাজ করবে। তো যদি আপনি ওইটার জন্য করতে চান তাহলে এইভাবে করবেন। নর্মালি আমরা এটা ব্যবহার করি না, আমরা শুধুমাত্র এক্সেলের জন্য করি, যেন ও বাকি সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে। নর্মালি এটাতে করলেই চলে, ঠিক আছে? সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে করতে হয় না, যদি না আপনি স্পেশালি কোনো কিছু করতে চান আর কি। তো আমরা এটা ইউজ করব এক্সেল কম্প্যাটিবল, এটা
ওকে, এবার দেখেন গাইজ, কি বেশি প্রেসার হয়ে যাচ্ছে নাকি, মাথা ঘুরাইতেছে? একবার বেশি বুঝাইতেছি? হ্যালো, চালু করি একটু। দেখেন সবাই, এই টেমপ্লেটটা সম্পর্কে আমরা এখন একটু জানবো যে এখানে আসলে ওরা কি দিছে। সবার আগে নাম বলছে বুটস্ট্র্যাপ 4 PhD টেমপ্লেট বাই হ্যাকার থিমস, যারা তৈরি করছে আর কি তাদের। আচ্ছা, তারপরে কি করছে দেখেন, গাটার উইথ 30 পিক্সেল, 15 পিক্সেল অন ইচ সাইড অফ এ কলাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গাটার উইথ। গাটার বলতে কি বুঝায়? কেউ বলতে পারবেন আমাকে গাটার মানে কি? জানেন কেউ? গাটার মানে কি? বাই দ্য ওয়ে, গাটার কিন্তু হিন্দি শব্দ না, হ্যাঁ, এখানে কিন্তু ইংলিশ শব্দ এটা। বলেন, একটু তাড়াতাড়ি বলেন, কেউ চুপ করে থাকেন না, না জানলেও বলেন, জানলেও বলেন। গাটার মানে কি? গাটার বলতে আমরা বুঝি নালা। নালা বোঝেন? নালা দুইটা বাসার মাঝখান দিয়ে চিপা দিয়ে যে বের হয়ে যায়, তারপর রাস্তার পাশ দিয়ে যায়, কি দেখছেন এরকম? ড্রেন, ড্রেন, এটাকে বলা হয় গাটার। ঠিক আছে, তো এখানে ওরা বলতেছে যে গাটার উইথ মানে এই যে এখানে দেখেন কলাম বলা হচ্ছে এগুলোকে, এই যে গোলাপি রঙের যে দেখা যাচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে কলাম। আর এই কলামে, দুই কলামের মাঝখানে যে যে অ্যাশ কালারের যে কিছু লাইন দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে গাটার। দেখেন, এই যে আমার এটার বাম পাশের যে গাটারটা আছে সেটার কত উইথ দেখেন এখানে 15 পিক্সেল, আর এই পাশেরটা দেখেন 30 পিক্সেল। কি কারণে 30 পিক্সেল? কেন? এই কলামের সঙ্গে থাকার কারণে এদিকে আছে 15 পিক্সেল, এই কলামের আছে 15 পিক্সেল, দুইটা মিলায় হয়ে গেল 30 পিক্সেল। ব্যাপারটা অনেকটা এরকম, ওই যে দুইটা বাসা যখন পাশাপাশি হয়, ওরা দুই বাসার মাঝখানে যে গ্যাপটা রাখে, কিভাবে রাখে? ও অর্ধেক ছাড়ে, এ অর্ধেক ছাড়ে, তাই না? কি করে? 50-50 ছাড়া হয়। তো এখানেও তাই, ঠিক আছে? তো গাটারের ব্যাপারেও তাই করছে, কলামের জন্য এর 15 পিক্সেল, ওর 15 পিক্সেল, দুইটা মিলাই হয়ে গেছে 30 পিক্সেল। ঠিক আছে, তো নর্মালি কি হবে? গাটার নর্মালি 15 পিক্সেল অন ইচ সাইড অফ এ কলাম। তার মানে এই যে একদম বাহিরের যে দুইটা গাটার হবে, এইটা একটা এবং এইটা একটা, এই দুইটা গাটার শুধু কত হবে? 15 পিক্সেল করে। বাকি সবগুলো গাটার 30 পিক্সেল। কি কারণে? কারণ দুই পাশে দুই কলাম থেকে যে 15-15 করে পাচ্ছে, যে এখানে টোটাল হয়ে গেছে 30 পিক্সেল। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি? গাটার এবং গাটার উইথ। আচ্ছা, ওকে, সুপার। এবার দেখেন ক্যানভাস সাইজ এক্সট্রা লার্জ, বলছে ক্যানভাস সাইজ 1366 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল। আচ্ছা, হাইট কোনো ইস্যু না। কি কারণে ইস্যু না? ওয়েবসাইটের কি হাইট কখনো কোনো ইস্যু হয়েছে বলেন তো? ওয়েবসাইট তো নিচে স্ক্রল করা যায়, তাই না? ওয়েবসাইট নিচে স্ক্রল করা যায়, সো হাইট যত হইতে পারে, যত বেশি হোক কোনো সমস্যা নাই, ঠিক আছে? হাইট অনেক কমও হইতে পারে, বেশি হইতে পারে, ওইটা কোনো ইস্যু না। আমাদের ইস্যু এখানে যেটা উইথ, মানে এই যে চওড়াটা, চওড়াটা হচ্ছে এখানে মেইন সমস্যা। তাহলে চওড়াটা দেখেন, এখানে বলছে যে এক্সট্রা লার্জের জন্য সাইজ কত? 1366 ইন্টু 2000, এটা হচ্ছে এক্সট্রা লার্জ। আপনি দেখবেন নর্মালি ল্যাপটপ, ডেস্কটপ মোটামুটি 18.5-19 ইঞ্চি পর্যন্ত সব 1366 পিক্সেল হয় উইথ। যেমন যদি বড় নেন আরো, যেমন আমারটা 24 ইঞ্চি, আমারটা তো হচ্ছে 1900 পিক্সেল। তারপর আপনি যদি আরো বড় নেন তাহলে আসবে 4K, 4K গুলোতে হচ্ছে 2400 পিক্সেল। সো এরকম, ঠিক আছে? আপনারা যত বড় যাবেন তত বড় হবে, কিন্তু সবচেয়ে কমনলি ইউজড সাইজ হচ্ছে গিয়ে 1366 পিক্সেল। তো আমরা এইটার জন্যই তৈরি করব, আমাদের ক্যানভাস সাইজ হবে 1366। ক্যানভাস সাইজ বলতে কোনটাকে বোঝাচ্ছি? এই যে সাদা যেটা দেখা যাচ্ছে, তাই না? সাদায় পুরো এরিয়াটাকে বলতেছি আমরা। ওকে গাইজ, আমাকে একটু 2 মিনিট সময় দেন। আমার একটা স্টুডেন্ট ফোন দিছে, উনি ক্লায়েন্টের কাজ করতেছিল, তো একটু, হ্যাঁ, এমার্জেন্সি দরকার পড়ে যায়, তো তখন আমাকে আপনাদের মনে পড়বে আর কি। সো তখন আমি চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার, হ্যাঁ, তো কিছু মনে করিয়েন না। ওকে, তাহলে ক্লাসে চলে আসি আবার। দেখেন, এই যে ক্যানভাস সাইজটা, ক্যানভাস সাইজ কোনটাকে বলি আমরা? এই যে হোয়াইট যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছি, এটার উইথ হচ্ছে কত? 1366 পিক্সেল, 1366 পিক্সেল। আচ্ছা, মোস্ট কমন স্ক্রিন সাইজ এইটাই, এই কারণে ওরা এটা ব্যবহার করছে। আচ্ছা, কন্টেইনার উইথ, কন্টেইনার উইথ বলতে কোনটাকে বোঝাচ্ছে? দেখেন, এই যে আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এইটাকে বলা হচ্ছে কন্টেইনার উইথ। বোঝা গেছে? মানে কলাম এবং গাটার মিলায়
এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা নিছে এইটাকে বলা হচ্ছে কন্টেইনার উইথ। কন্টেইনার মানে এই জায়গাটুকুর মধ্যে আমরা সব ডিজাইন করব, এই কারণে এটাকে বলা হচ্ছে কন্টেইনার। কথাটা বোঝা গেছে? ওকে, তাহলে কন্টেইনার উইথ হচ্ছে এইটা। এখানে কি করা হচ্ছে যে আমাদের একটুক জায়গার মধ্যে কন্টেইন করা হচ্ছে সবকিছুকে। কত? 1140 পিক্সেল। আচ্ছা, কলাম উইথ, প্রত্যেকটা কলামের উইথ কত? 65 পিক্সেল করে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলামের উইথ কত করে? 65 পিক্সেল করে। আচ্ছা, এই ছিল মোটামুটি এটার ইনফরমেশন। এইটার টেমপ্লেটটা সম্পর্কে জানার ছিল এতটুকুই। এখন দেখেন আমার এগুলো সবকিছু আমরা জানলাম। আচ্ছা, জানার পরে আমার এটাকে আমি ব্যবহার করতে চাই, কিভাবে ব্যবহার করব একটু দেখেন। ফাইল ইনফো আমার দরকার নাই, অফ করে দেন, ঠিক আছে। তারপরে দেখেন স্ক্রিন সাইজ হেল্পার দরকার আছে, এই যে এখানে একটা আছে দেখেন 63x768 লেখা, কোনো দরকার নাই, অফ করে দেন, ঠিক আছে। আর্টবোর্ড ইনফো দরকার আছে, দরকার নাই, অফ করে দেন। আমার দরকার এই কলামগুলোকে, এই গাটারগুলোকে, তাই না? এখন দেখেন এখানে কিন্তু আমাদের কি টানা আছে দেখেন তো, এটা কি? গাইডও টানা আছে। দ্যাট মিন্স আমার কিন্তু আসলে এগুলো আর দরকার নাই। সো আপনি চাইলে এগুলোকেও অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি কারণে? কারণ আমরা তো এখন জানি যে কোনটা কলাম আর কোনটা হচ্ছে গাটার। এই যে গাটার হচ্ছে মাঝখানে এই যে ছোট ফাঁকাগুলো, কলাম হচ্ছে এগুলো। আচ্ছা, এখন এগুলোর কাজ কি আসলে? নর্মালি যখন আমরা নিজেরা ডিজাইন করব তখন আমরা চেষ্টা করব কি, দুইটা সেকশনের মাঝে অ্যাটলিস্ট একটা গাটার গ্যাপ থাকবে। বোঝা গেছে? দুইটা সেকশন, ফর এক্সাম্পল আমি একটা সেকশন এখানে শেষ করলাম, আরেকটা সেকশন শুরু করব, তাহলে অবশ্যই অ্যাটলিস্ট এই গাটার গ্যাপটা রাখবো। তাহলে কি হবে, আমার পরে সব জায়গাতে এই গ্যাপটা মেনটেন করতে পারবো না ইজিলি, বলেন তো, কারণ এই গ্যাপটা তো সব জায়গাতে সমান। তো এটা তখন আমাদের কাজে লাগবে। এখন তো আপাতত আমরা কপি করব, সো এখন এটা খুব একটা কাজে লাগবে না। বোঝা গেছে কথাটা? এখন খুব একটা কাজে লাগবে না। আচ্ছা, এখন দেখেন, ঠিক আছে, বুঝতে পারলাম, সবই বুঝলাম। এখন আমরা এটা নিয়ে কিভাবে কাজ করব? আমরা কি আজকে কাজ শুরু করতে চাই? একটু বলেন আমাকে, আজকে ডিজাইন শুরু করতে চান আপনারা? আমি বলি, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউসের যে স্ক্রল হুইল আছে ওইটাকে ঘোরাবেন, তাহলে দেখেন এই যে জুম আউট হচ্ছে, দেখতেছেন? এইভাবে জুম আউট করে নিলে কি হবে, এখন যদি আমরা এটা স্ক্রিনশট নেই না, এটা সবসময় আমাদের ওই ফ্রেমের মধ্যে ফিট করবে। বোঝা গেছে? সো আমারটাতে এটা দরকার না হইলেও আপনাদেরটাতে এটা দরকার হবে। আপনারা যদি স্ক্রিনশট নিতে যান এভাবে নেবেন। ওকে, এখন দেখেন আমি স্ক্রিনশটের জন্য একটা এক্সটেনশন ইউজ করি, ইজি স্ক্রিনশট। এটা খুব সুন্দরভাবে স্ক্রিনশট নেয়। যেমন এই যে আমি চাই ক্যাপচার হোল ওয়েব পেজ, ঠিক আছে, ক্লিক করলাম, দেখেন ও পুরা ওয়েবসাইটটার ক্যাপচার নিয়ে নিছে, দেখছেন? পুরা ওয়েবসাইটটা সুন্দরভাবে নিয়ে নিছে। সো এখন আমরা এটাকে জাস্ট সেভ করব, ডান। ইজি স্ক্রিনশট। ওকে, দেখেন তাহলে ইজি স্ক্রিনশট দিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন ফাইল থেকে গিয়ে কি করব, প্লেস এমবেডেড। ওকে, প্লেস এমবেডেড করব কাকে? এটাকে। দেখেন প্লেস করতে গেলাম, কি সমস্যা হয়েছে কোনো? দেখেন তো সমস্যা হয়েছে? আচ্ছা, এটাকে বসাই নেই, সমস্যা নাই, তো বসাই নিলেই হচ্ছে। একটা কর্নারে বসাই, হ্যাঁ, কারণ এটা তো সাইজে ছোট হয়ে আছে, আমরা তো এখন এটাকে বড় করব। তো দেখেন আমি এখন এটাকে বড় করতে চাই। আচ্ছা, সবার আগে গাইডগুলোকে দরকার হলে লক করে নেন, ভিউ থেকে গিয়ে লক গাইডস। এখন আমি এটাকে শিফট ধরে, অবশ্যই যাদের শিফট ধরতে হবে তারা শিফট ধরবেন, যাদের শিফট না ধরলে হয় তাদের শিফট ধরার তো দরকার নাই। এই যে করে দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন নেক্সট সমস্যা আপনাদের এটা, যে এই যে আমাদের অনেকখানি অংশ ভেতরে চলে গেছে, তাই না? ক্যানভাসের বাইরে চলে গেছে না? দেখা যাচ্ছে? দেখতে পান? হ্যাঁ, মানে বাইরে চলে গেছে তো নাকি? বাইরে চলে গেছে, তাই না? তো আমরা এটাকে, ক্যানভাসটাকে এখন আমরা বড় করব, সাইজটা বাড়াবো ক্যানভাসে। কিভাবে করব দেখেন, এই যে ছবিটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে উপরে কিন্তু আমি হাইট এবং উইডথ দেখতে পাচ্ছি। দেখেন তো হাইট কত?
2744 পিক্সেল। উইথ তো ঠিক আছে, উইথ তো আমরা সাইজ করে বসাইছি। হাইট হচ্ছে 2744 পিক্সেল। ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, এখান থেকে হাইটটাকে চেঞ্জ করে দিব কি 2744। এখন এটাকে উপরে নিয়ে এসে বসা দেন। দেখেন তো এবার কি পুরোপুরি বসছে না? ডান। এখন আমরা এটার উপরে কাজ করা শুরু করব। একটু আমাকে তাড়াতাড়ি বলেন, এতটুকু কি কেউ আছেন যে বোঝেন নাই? আচ্ছা, কাজ করার আগে অবশ্যই এই যে টেমপ্লেটে আছেন, কিন্তু এটাকে টেমপ্লেটে রাখবেন না, এটাকে আলাদা করে সেভ করবেন। ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ, এটা আমাদের প্রথম ইউআই ডিজাইন। তাহলে ইউআই টেমপ্লেট সেভ করে নিলাম। কি হলো তাহলে? আমার অরিজিনাল যে টেমপ্লেটটা ছিল ওইটা কিন্তু থেকেই গেল, ওইখানে কোনো সমস্যা হইল না। এখন আমরা নতুন যে টেমপ্লেটটা আছে সেটা নিয়ে কাজ করতেছি। কি কথাটা কি বোঝা গেছে? নতুন একটা ফাইলে কাজ করতেছি না, বলেন? হ্যাঁ, নতুন একটা ফাইলে কাজ করতেছি। এতে সুবিধা কি হবে? সুবিধা হবে যে আমাদের টেমপ্লেটটা অলওয়েজ টেমপ্লেটই থেকে যাবে, অ্যান্ড আমাদের যখন দরকার হবে তখন আমরা ওইটাকে নিয়ে ব্যবহার করব। ওইটাতে যেন কোনো চেঞ্জ না হয়, জিনিসটা সবসময় মনে রাখবেন। ওকে, এবার দেখেন আমরা কি করব। এই যে মেনু দিয়ে আমরা কাজ করা শুরু করব। কি করতেছি দেখেন, আমি সবার আগে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে রেক্ট্যাঙ্গেল টানা শুরু করব। দেখেন এটা কালার কি হবে? হোয়াইট হবে, ঠিক আছে? হোয়াইট। এখানে দেখে যদি গ্রে মনেও হয়, গ্রে হবে না, কিন্তু হোয়াইট হবে। হোয়াইট করে নিলাম। নেওয়ার পরে দেখেন এখন আমি এটাকেই কপি করে করে এখানে বসাবো। বসানোর সময় একটু ভালোভাবে দেখে বসাইতে হবে। মনে হচ্ছে 3টা পিক্সেল ছিল নাকি? না, ঠিকই তো আছে, গ্যাপটা তো ঠিক নাই। না, আচ্ছা, যখন এরকম হচ্ছে দেখতেছেন আপনি, তখন একটা কাজ করেন, এইভাবে সবগুলোকে উপরে তুলে নিয়ে আসেন, যেন আমরা সুন্দর একটা গ্যাপটা যেন সেম থাকে। এটা মেইন জিনিস, ঠিক আছে? ওকে, তারপরে আমরা লিখবো এখন। আচ্ছা, ফন্টের ব্যাপারটাতে একটু বলি যে আপনারা চাইলে একটা কাজ করতে পারেন কি, যে কোন ফন্টগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউআই ডিজাইনের জন্য। আপনারা চাইলে এটা একটু খুঁজে দেখতে পারেন গুগলে। কথাটা কি বোঝা গেছে আমি কি বলছি? কোন ফন্টগুলো আমাদের ইউআই এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কি বোঝা যাচ্ছে আমার কথা? যদি সার্চ করেন তাহলে দেখবেন যে আমাদের যে ওপেন স্যান্স, তারপরে লাটো, রোবোটো, রেলওয়ে, হ্যাঁ, এই ফন্টগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না ওপেন স্যান্স ব্যবহার করছে, এই ক্ষেত্রে হইতে পারে লাটো। তারপরে বলা মুশকিল, কারণ এখন আর আমাদের আগের মতো তার লেখা নাই যেটা কি ফন্ট ওরা ব্যবহার করতেছে। তো মেনুতে আমি এটাকে বসাবো। একটু দেখেন আগে আমার গ্যাপটা বা এই যে লেখাটা ঠিক আছে কিনা। লেখার সাইজ আর একটু মনে বাড়াইতে হবে, বেশি হয়ে গেছে, কমান আরো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওয়েটটা হেয়ার লাইন দেওয়া আছে কেন? মিডিয়াম হবে নাকি? হ্যাঁ, মিডিয়াম হবে। তাহলে সাইজটা আবার একটু ছোট করতে হবে, 10, 9 না 10। এখন ঠিক আছে। লেটার গ্যাপ দরকার হলে বাড়াই দেন। এখন এটাকে নিয়ে এটার উপর বসান, দেখেন অলমোস্ট পারফেক্ট। আসলে এই ঝাপসার মধ্যে এর চেয়ে পারফেক্ট করা পসিবল না। ওকে, দেখেন তাহলে আমরা মেনু বসাইলাম।
তারপরে কি করব, এই যে আমাদের এই আইকনটা বসাইতে হবে, এটার নাম কি বলেন তো তাড়াতাড়ি, কি নাম? সার্চ আইকন। তাহলে আমরা লিখব সার্চ। সার্চ লিখে সার্চ করেন, তাহলেই দেখেন পেয়ে যাব আমরা। চলে আসছে না অনেকগুলো। এখন আমরা দেখব আমাদের অরিজিনালটাতে কোনটা ব্যবহার করছে, কি ধরনের ব্যবহার করছে। দেখেন সলিড, কিন্তু খুব বেশি মোটা না কিন্তু, ঠিক আছে? বেশি মোটা হওয়া যাবে না, যেমন এইটা একটু মোটা মনে হচ্ছে আমার কাছে। আমরা একটু দেখব এর চেয়ে চিকন একটু কিছু পাওয়া যায় কিনা, আর যদি দেখি পাচ্ছি না তাহলে আমরা ওইটাই ইউজ করব। পাচ্ছি না, এটাই তাহলে ইউজ করব। পিএনজি সেভ করেন। কিভাবে আইকন ব্যবহার করতে হয় আপনারা অলরেডি জানেন এটা, তাই না? কি সবাই জানি আমরা এটা? এখানে বসান, দেখেন হয়ে গেছে, ঠিক আছে? হয়ে গেলে এখন এটা এফএক্স এ গিয়ে আমাদের কালার ওভারলে করে এটাকে হোয়াইট করে দিতে হবে। মেনু ডান। এবার দেখেন এখানে একটা শেপ আছে, তো এই যে এই শেপটা চাইলে আপনারা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা চাইলে তো এখন এগুলো শেপ তো তৈরি করতে পারি, তাই না? পারবো আমরা এগুলো শেপ তৈরি করতে? বলেন তো পারবো নাকি পারবো না? পারা যাবে না? ইজি তো, তাই না? হ্যাঁ 2 পিক্সেল, আর একটু পারবে মনে হচ্ছে। 3 পিক্সেল, ঠিক আছে। ওকে দেখেন 3 পিক্সেল নিলাম, নিয়ে এটাকে এখানে এখন বসাবো। বসানোর আগে যেটা করব, এটা আরেকটা কপি করে নেব, কন্ট্রোল জে নিয়ে এখন এটাকে আমরা একটু ছোট করব। আমার কাছে মনে হচ্ছে এগুলোর স্ট্রোকটা একটু বেশি হয়ে গেছে, ঠিক ছিল না, 2 আবার বেশি ছোট হয়ে গেছে, কি যন্ত্রণা বলেন। আচ্ছা 2.5 এটা চলবে। ঠিক আছে, বসা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে লিখব, লেখাটা লিখি ফ্ল্যাট সাম। হ্যাঁ, ওর লোড নিতে সময় লাগে। আপনার পিসিতে দেখা যায় যে ওর এই লেখাটাকে জেনারেট করতে ওর অনেক সময় লাগে, লেট হয়ে যায় এই কারণে। এটা হয় অনেক সময়, কিছু করার থাকে না, কারণ পিসি তো আসলে পিসিতে কিছু সমস্যা হবেই। আর আমাদের সবার তো পিসি এত পাওয়ারফুল না, সো এটা আরেকটা সমস্যা। যাই হোক, এবার এই আইকনগুলো আমরা বসাবো। কি খুব কঠিন লাগতেছে নাকি বলেন তো একটু আমাকে? আচ্ছা আইকন মনে হচ্ছে এটা এইখানকার একটা আইকন অলরেডি আছে আমার এখানে, হার্ট, কিন্তু হার্টের তো সলিডটা ইউজ করছে ওরা, তাই না? ওকে, সো আমাদেরও সলিডটাই দরকার। নিয়ে নেন হার্ট, সেভ ফাইল,
চলে যান এখানে, প্লেস করেন এখানে, ওকে। দেখেন এইখানে কাজ করার সময় ভালো হয় যদি আপনার একটা গাইড টেনে নিতে পারেন, তাহলে কি হবে, আপনাদের নিজেদের জন্য সুবিধা হবে যে কোন লাইনটা আপনারা মেনটেন করবেন। বোঝা গেছে আমার কথা? তাহলে আপনাদের নিজেদের কাজের জন্য সুবিধা হবে। ওকে, বসাই দিলাম এটা, আমি কালার ওভারলেটা নিয়ে এখানে জাস্ট কপি করে দেই, ডান। যদি মনে হয় যে আরেকটু ছোট করতে হবে করে নেন। নেক্সট আমাদের এখানে ইউজার আছে, শপিং ব্যাগ আছে। ইউজার আইকন, আরে এটা তো প্রিমিয়াম। তারপর আর কোথায়? এই তো পাইছি। দেখেন এর চেয়ে যদি সুন্দর কিছু থাকে সেটাই নেন, কিন্তু আমি যেহেতু পাচ্ছি না, আর আমি এখন আর এটা পেছনে সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, আপনারা একটু খুঁজবেন, ঠিক আছে? চলে আসছে, এটাকে নিয়ে এখন আমরা প্লেস করব এখানে। এটার আবার মাথাটা একটু বেশি উপরে উঠে গেছে, গ্যাপটা অনেক। আমি কিন্তু চাপাচ্ছি না, দেখছেন কি আপনারা সবাই? আমি কিন্তু কোনো চাপাচাপি করতেছি না, চাপাচাপি কিন্তু করা যাবে না। কথা বোঝা গেছে? চাপাচাপি যেন না হয়। আপনি ইউজ করেন ওইটাকেই, ছোট করেন, যা ইচ্ছা করেন, কিন্তু চাপাচাপি করবেন না। আচ্ছা, শপিং ব্যাগ, শপিং ব্যাগ আমার কাছে আছে অলরেডি, আমি মোটামুটি শিওর। ও আছে, বাট স্ট্রোকড ভার্সন, কিন্তু আমাদের তো দরকার সলিড আইকন। এটা না, সুন্দর হবে ব্যাগটা, সুন্দর হইতে হবে। হ্যাঁ, এই ব্যাগটা ছিল, চাইলে এটা ইউজ করা যায়, এটাও সুন্দর আছে। ওকে, একটু দেখেন আইকনগুলোকে পাশাপাশি বসাইছি, এখানে দেখছেন একটা চিকন লাইন আছে, যে দেখা যায়, বোঝা যাচ্ছে না? এখানে কিন্তু দুই পাশে দুইটা চিকন লাইন আছে, এগুলো হচ্ছে সেপারেটর। সো সেপারেটর গুলো এখন আমাদের বসাইতে হবে। একটু দেখেন সবাই, এটার জন্য আমরা কি করব,
চাইলে আপনারা লাইন টুল থেকে লাইন নিতে পারেন, অথবা চাইলে রেক্ট্যাঙ্গেলও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। নিয়ে জাস্ট 1 পিক্সেলের একটা লাইন নেবেন, কিচ্ছু না, শুধুমাত্র 1 পিক্সেলের একটা লাইন হবে। নিয়ে নিলাম, কালার চেঞ্জ করে দেবো হোয়াইট, এই লাইনটাকে এখানে বসাবো। এখন দেখেন একটা জিনিস করবেন কি, এই যে এই তিনটা আইকনকে, যে তিনটা আমরা তৈরি করছি, এই তিনটা আইকনকে নেন, সিলেক্ট করেন, করার পরে এই যে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার দেখছেন একটু মুভ করছে। এখন কি হয়েছে, এই তিনটা মাঝখানে গ্যাপটা সমান হয়েছে, ঠিক আছে। এখন একটু দেখেন এটাকে যদি আমরা মাঝখানে বসাতে চাই তাহলে দেখতে পাবেন এই যে দুইটা সমান হয়েছে, যখন ও শো করবে। এখানেও দেখেন এই যে 11 পিক্সেল 11 পিক্সেল, ঠিক আছে, ওকে। এখন আমাদের এই সেকশনটা ডান। এখন দেখেন এই যে আমরা পুরো জায়গাটুকু কমপ্লিট করলাম এটা, তাই না? তা আমরা কি করব দেখেন, এইভাবে এক একটা সেকশনের নাম দিব। ফর এক্সাম্পল এই অংশটার নাম হচ্ছে টপ বার, এটাকে আমরা মেনু বারও বলি, টপ বারও বলা হয়। তো আপনারা তো এগুলো বিভিন্ন সেকশনের নাম জানেন না, আপনারা কি করবেন, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এভাবে নাম দিয়ে করবেন। বোঝা গেছে আমার কথা? তাহলে একটু দেখেন আমি আসলে এখন কি করব, একটু দেখেন। এই যে সবগুলো যতগুলো লেয়ার আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই গ্রুপের ভিতরে এখন এটার নাম দিব আমি কি, সেকশন 1, ডান। এরপরে দেখেন এটার মাঝে এখন দেখেন আমাদের টেক্সট আছে আলাদা, আইকন আছে আলাদা। তো এগুলো আমরা ওই একই স্টাইলে গ্রুপ করতে পারি। কোন স্টাইলে? যদি চান আপনারা কি করতে পারবেন, যেমন দেখেন এই যে আমাদের ফ্ল্যাট সাম এই জিনিসটা, এটা কি আমাদের লোগো না এটার? বলেন তো লোগো কি না? লোগো। আচ্ছা এই যে এটাকে লক করে দিই। হ্যাঁ, আমরা তো এগুলোকে ধরতে চাই না এখন, এগুলো লক থাকুক, এগুলো আমাদের দরকার নাই। ওকে, দেখেন আমরা কি চাই, এই পুরাটাকে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, এই গ্রুপের নাম দিব লোগো, ঠিক আছে। তারপরে এই যে এই আইকনগুলো এগুলো সব একসঙ্গে থাকবে, কন্ট্রোল জি, এটার নাম দিলাম আইকনস অ্যান্ড শেপস, কারণ আমাদের সেপারেটরের যে দুইটা শেপ ওই দুইটা ওইখানে আছে। দেন এই যে আচ্ছা দেখেন এই যে মেনুর এই পাশে যে তিনটা লাইন ছিল এগুলো তো আমাদের আইকন শেপে যাবে। সো মেনুটাকে শুধু সিলেক্ট করব, এটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম দিব টেক্সট। এটাতে হয়তো টেক্সট বেশি নাই, কিন্তু এরপরে কিন্তু টেক্সটও আসবে, সমস্যা নাই। এই যে রেক্ট্যাঙ্গেল যে তিনটা ছিল ওই তিনটাকে এখন আমরা সিলেক্ট করব, ঠিক আছে। এই তিনটাকে আমরা একসঙ্গে নিয়ে কোথায় দিব, আইকনস এর শেপসের ভিতরে পাঠিয়ে দিব, ডান হয়ে গেল। এখন এটাকে অফ করেন, দেখেন দেখতে পাচ্ছেন। আচ্ছা সেকশন 1 এর ভিতরে ছবিটাও চলে গেছে, এটাকে নিচে পাঠান। হ্যাঁ এবার দেখেন, তাহলে এটা হচ্ছে গিয়ে এখন কি আমরা যা করছি তাই এখানে আছে, সেকশন 1 কমপ্লিট। এবার আপনাদের কাজ হবে এইটা এখন আপনারা করবেন, শুরু করেন। সেভ করলাম।